শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের 6 মাস। জনগণের কাছে যাওয়ার চেষ্টা স্পষ্ট, আছে জনতুষ্টিরও অভিযোগ। ফুলবাড়ীতে আবার উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করতে চায় বিএনপি সরকার, বলছে আমদানি কমাতেই এই সিদ্ধান্ত। বাংলাদেশের জন্য প্রলোভনের কূটনীতিতে নামছে ভারত, দূরত্ব কমানো প্রথম লক্ষ্য। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। নতুন প্রশাসনিক কাঠামোর অধীনে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি গাড়ির বদলে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন। জ্বালানি, চালক ও বাসভবনের কর্মীদের ব্যয় নিজেই বহন করছেন। এছাড়া নিজ বেতনের 10% জমা দিচ্ছেন রাষ্ট্রীয় কোষাগারে। তিনি তার গাড়ি বহর ও পুলিশ এসকর্টের আকারও ছোট করেছেন। আগে যেখানে 13 থেকে 14টি গাড়ির বহর থাকত, তা কমিয়ে 4টিতে নামিয়ে আনা হয়েছে। জনভোগান্তি এড়াতে প্রধানমন্ত্রীর যাতায়াতের সময় রাস্তার দুই পাশে দীর্ঘক্ষণ সারিবদ্ধভাবে পুলিশ দাঁড় করিয়ে রাখার দীর্ঘদিনের প্রথা বিলুপ্ত করা হয়েছে। সেই সঙ্গে তার দৈনন্দিন চলাচলে পুলিশের অতিরিক্ত এসকর্টও উল্লেখযোগ্যভাবে সীমিত করা হয়েছে। সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি কেনার সুবিধা বাতিল করেছেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পরপরই বিএনপির সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি সুবিধা নেবেন না বলে সিদ্ধান্ত দেন তিনি। 25 মন্ত্রী ও 24 প্রতিমন্ত্রী নিয়ে তুলনামূলক ছোট মন্ত্রিসভা গঠন করেছেন তিনি। আর মন্ত্রিসভার বেশিরভাগ বৈঠকই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে বসেই করছেন। সময় বাঁচানো ও যানজট কমানোর লক্ষ্যে তারেক রহমান মূলত প্রধানমন্ত্রীর কার্যালয়ের বদলে সকাল 9টা থেকে সরাসরি সচিবালয়ে বসে তার দৈনন্দিন কাজ শুরু করেছেন। সংসদীয় ও সরকারি ব্যয় কমাতে নৈশভোজ আয়োজন, আপ্যায়ন ব্যয় ও বিদেশ ভ্রমণের প্রতিনিধি দল ছোট করা হয়েছে। সরকারি কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্তদের অহেতুক বিদেশ ভ্রমণও আটকে দিয়েছেন প্রধানমন্ত্রী। আরেকটি প্রতীকী পরিবর্তন হল সরকারি অনুষ্ঠানে ব্যবহৃত ব্যানার ও ফেস্টুন থেকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার বন্ধ করা। সরকারি অফিস, আদালত, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর ছবি টাঙানোর প্রচলিত সংস্কৃতি বন্ধ করা হয়েছে। এর পাশাপাশি ভিআইপি প্রথা, দীর্ঘ বিশেষণ সহ পরিচয় ঘোষণা ও ব্যক্তি বন্দনার নানা রীতিও বাতিল করা হয়েছে। বাংলাদেশের প্রধান নির্বাহী পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির এহেন আচরণ একটু চমকে দেওয়ার মতোই। তবে বিশেষজ্ঞদের এবং সমালোচকদের এই ব্যাপারে খানিকটা দ্বিমত আছে। অনেকেই মনে করছেন এসব জনতুষ্টিমূলক কাজে মেতে থাকায় অনেক গুরুত্বপূর্ণ বিষয় চোখের আড়ালে চলে যাচ্ছে। এই সরকার যে বিষয়কে অগ্রাধিকার দিয়েছিল, মব সন্ত্রাস পুরোপুরি নির্মূল, বিদ্যুৎ জ্বালানি নিয়ন্ত্রণে রাখার মতো সবগুলোতেই মোটা দাগে ব্যর্থতা আছে। রাজনৈতিক বিশ্লেষক ও একাডেমিক পর্যবেক্ষকরা মনে করছেন এসব পদক্ষেপের মাধ্যমে রাষ্ট্র ও নাগরিকদের মধ্যে দূরত্ব কমানোর একটি দৃশ্যমান প্রচেষ্টা প্রতিষ্ঠিত হয়েছে। তবে দীর্ঘমেয়াদী সাফল্য নির্ভর করবে দেশের বৃহত্তম অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জগুলোর মোকাবেলার ওপর। কেবল অফিসিয়াল প্রতিবেদনের ওপর নির্ভর না করে সরাসরি জনসেবামূলক কাজগুলো পরিদর্শনের প্রবণতা তারেকের মধ্যে প্রবল। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই নিজে গাড়ি চালিয়ে 4 ঘন্টা ঢাকার পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেজিং পরিস্থিতি তদারকি করেছেন তিনি। সচিবালয়ে এক ভবন থেকে আরেক ভবনে হেঁটে হেঁটে হঠাৎ কর্মচারীদের রুমে গিয়ে কর্মর্দন করেন। খাল পুনর্খনন একটি কর্মসূচির অংশ নিয়ে তিনি নিজেই কোদাল হাতে নিয়ে অন্যদের উৎসাহিত করেছেন। অনেকে মনে করেন নিজেকে জিয়াউর রহমানের আয়নায় দেখানোর প্রবণতা বর্তমান প্রধানমন্ত্রীর মধ্যে প্রবল। তারই তীব্র ছায়া পড়ছে তার এসব কার্যক্রমে। দেশে প্রতি বছর তাপভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আমদানি করা হয় 20 মিলিয়ন বা 2 কোটি টনের মতো। জীবাশ্ম এ জ্বালানি দেশের বড় 6 বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হয়। অন্যদিকে বড়পুকুরিয়া খনি থেকে উত্তোলন করা কয়লার পুরোটাই ব্যবহার হয় ওই এলাকায় স্থাপিত তাপবিদ্যুৎ কেন্দ্রে। সরকার জ্বালানি ঘাটতি মেটাতে দিনাজপুরের ফুলবাড়ী খনি থেকে কয়লা উত্তোলনের কথা জানিয়েছেন।
এ খনি থেকে উত্তোলন শুরু হলে বছরে 15 মিলিয়ন বা 1.5 কোটি টন কয়লা পাওয়া যাবে বলে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড BCMCL সূত্রে জানা গেছে। জ্বালানি বিভাগের নীতি নির্ধারকরা জানিয়েছেন, সেক্ষেত্রে দেশে স্থাপিত তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য আমদানি করা কয়লা চাহিদার 75%ই স্থানীয় উৎস থেকে মেটানো যাবে। তাদের মতে এতে একদিকে যেমন বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের চাপ কমবে, তেমনি সাশ্রয় হবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, কমবে আমদানি নির্ভরতার ঝুঁকি। দেশের জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবেলায় সরকার 10 বছর মেয়াদী একটি পরিকল্পনা প্রকাশ করবে। পরিকল্পনাটি এ মাসে জাতীয় সংসদে তুলে ধরা হবে বলে জানা গেছে। এতে স্থানীয় কয়লা উত্তোলন নীতির বিষয়টিও থাকবে বলে নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে। পূর্ণাঙ্গ জ্বালানি নীতি আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ AMCHS আয়োজিত গতকাল এক সভায় অর্থমন্ত্রী বলেন, দুর্ভাগ্যজনকভাবে এখন আমরা কয়লার উত্তোলনের দিকে যাচ্ছি। ফুলবাড়ী ও অন্যান্য স্থানে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনে এগোতে হচ্ছে, কারণ আমাদের সামনে অন্য কোনো বিকল্প নেই। বিদ্যুৎ ও জ্বালানি মিশ্রণের বিষয়ে আমরা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি। আগামী 2-3 সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ জ্বালানি নীতি দেওয়া হবে। নিজেদের আগের মেয়াদে ফুলবাড়ী নিয়ে কম জলঘোলা করেনি বিএনপি। এশিয়া এনার্জি নামের এক ভুইফোর কোম্পানি দিয়ে এমন অঞ্চলে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার পরিকল্পনা, যেখানের শতভাগ জমিতে 4টি ফসল উৎপাদিত হয়। 2006 সালের 26 আগস্ট উন্মুক্ত খনির প্রতিবাদে ফুলবাড়ীর মানুষ যে আন্দোলনে নেমেছিল, তাতে গুলি চালায় সরকারি বাহিনী। এদিন তৎকালীন বিডিআর ও পুলিশের গুলিতে অন্তত 3 জন নিহত এবং 2 শতাধিক মানুষ আহত হন। শেখ হাসিনার দেশে ফেরার ঘটনা ভারতের জন্য খানিকটা মাথা ব্যথারই কারণ হয়ে গেছে। নয়াদিল্লি যেহেতু বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে আগ্রহী, সেহেতু বাংলাদেশের অস্থিতিশীল হওয়া ভারতের নতুন মাথা ব্যথার কারণ হতে পারে। ভারত চায় না বাংলাদেশে চীনের প্রভাব বাড়ুক, কিন্তু শেখ হাসিনার উপস্থিতি সে সম্ভাবনা দ্রুতই বাড়াচ্ছে। একটি সূত্র বাঙালিয়ানাকে নিশ্চিত করেছে, এজন্য কূটনীতির কুখ্যাত ক্যারট অ্যান্ড স্টিক নীতি গ্রহণ করতে চলেছে ভারত, কিংবা ইতোমধ্যেই তা গৃহীত হয়েছে। সোজা বাংলায় এই নীতিকে বলা যায় গাধার সামনে মূলা ঝোলানো। বিএনপি ক্ষমতায় আসার পর ভারতের কূটনীতিতে সম্ভবত সবচেয়ে বেশি গুরুত্ব বাংলাদেশই পাচ্ছে। সমস্ত রীতি ভেঙে একজন সাবেক মন্ত্রীকে বাংলাদেশে হাইকমিশনার করা হয়েছে, যিনি আবার সরাসরি রিপোর্ট করেন ভারতের প্রধানমন্ত্রীকে। এত রীতি ভাঙা হয়েছে শুধু বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে। তবে ভারত চায় শেখ হাসিনাকে প্রত্যর্পণ সহ নানান লোভনীয় প্রাপ্তি দেখিয়ে বাংলাদেশকে কাছে টানতে। এ কারণেই ইতিমধ্যেই ভারতীয় কর্মকর্তারা নানান তুষ্টিমূলক কথা বলছেন। ভারত বিএনপিকে বোঝাতে চায় তারা পরম মিত্র। এ কারণেই সাউথ ব্লক ইতিমধ্যেই ক্যারট অ্যান্ড স্টিক নীতিতে অনুমোদন দিয়েছে, যার প্রভাব ঢাকায় কম বেশি পড়লেও এখনও পুরোপুরি মন জয় করা যায়নি। তবে নয়াদিল্লি আশা করছে এই নীতি তাদের জন্য অত্যন্ত লাভজনক হবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। বিতর্কিত এসএলএম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার অ্যাক্ট লিমিটেডের জন্য ঋণপত্র এলসি খোলার বিশেষ অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শতভাগ নগদ টাকা জমার বিপরীতে রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক প্রতিষ্ঠানটির এলসি খুলতে পারবে। 2027 সালের ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা দেওয়া হয়েছে। রোববার রাতে এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব ব্যাংকে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রূপালী ব্যাংককে এসএস পাওয়ার অ্যাক্ট লিমিটেডের অনুকূলে শতভাগ নগদ মার্জিনে আমদানি ঋণপত্র খোলার অনুমতি দেওয়া হলো। ব্যাংক কোম্পানি আইনের 121 ধারায় সরকারের সঙ্গে পরামর্শ করে এ সুবিধা দেওয়া হয়েছে।
সরকারি কর্মচারীদের প্রথম থেকে 20তম গ্রেডের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটি। গঠিত সচিব কমিটির সব সদস্য চূড়ান্ত প্রতিবেদনে ইতোমধ্যে স্বাক্ষর করেছেন। সুপারিশ অনুযায়ী নতুন এই বেতন কাঠামো 2 ধাপে বাস্তবায়িত হবে, যার মধ্যে প্রথম বছরে মূল বেতন এবং পরবর্তী বছরে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতাদি কার্যকর করা হবে। সরকারের দায়িত্ব গ্রহণের 180 দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত জনগণের সরকারের 180 দিন শীর্ষক বিশেষ ই-বুকে নতুন বেতন স্কেল সম্পর্কিত বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে নবম পে স্কেল, সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর শিরোনামের অধ্যায়ে উল্লেখ করা হয় 2026-27 অর্থবছরে কর্মচারীদের বেতন ভাতার জন্য 89,836 কোটি টাকা এবং পেনশন ও গ্র্যাচুইটি সহ মোট 1,41,434 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। ধীরগতির ওভাররেটের কারণে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের বড় অঙ্কের আর্থিক জরিমানা করার কথা বিবেচনা করছে আইসিসি। ডারউইনে গতকাল টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের কাছে হারে প্যাট কামিন্সের দল। এই ম্যাচের দ্বিতীয় দিনে নির্ধারিত 90 ওভারের চেয়ে 4 ওভার কম বোলিং করেছে অস্ট্রেলিয়া। 24 ওভারে 1 উইকেটে 96 রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষ করে 110 ওভারে 6 উইকেটে 351 রানে, অর্থাৎ দ্বিতীয় দিনে খেলা হয়েছে 86 ওভারের। সংবাদ মাধ্যমটি জানিয়েছে অস্ট্রেলিয়া টেস্ট দলের প্রত্যেক খেলোয়াড়কে 4,000 অস্ট্রেলিয়ান ডলার করে জরিমানা গুনতে হতে পারে। বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।